হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর রাসায়নিক সমন্বয়ক ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারের মেকানিজম অফ হরমোন অ্যাকশন অর্থাৎ হরমোনগুলো আমাদের কোষের মধ্যে কিভাবে কাজ করে তা ডিটেলসে আলোচনা করব। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে যে হরমোনগুলো কিভাবে কাজ করে, আমাদের যে হরমোন কোনো একটা গ্রন্থি থেকে ক্ষরণ হলো, তারপর গিয়ে কোনো একটা কোষে ডাইরেক্ট ঢুকে গেল, এরকম ব্যাপার নেই। হরমোন ঢোকার জন্য অনেকগুলো হরমোন একটা কোষের উপর কাজ করতে গেলে অনেকগুলো প্রসেস স্টেপ মেনটেন করতে হয়। চলো দেখি। হরমোন প্রডিউস their effects on target tissue by binding to specific proteins called hormone receptor located in the target tissue only. ধরুন আমাদের পিউটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হলো। এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পার্টিকুলারলি থাইরয়েড গ্ল্যান্ডের উপরেই কাজ করবে, সেটা থাইরক্সিন ক্ষরণ করাবে, সেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করবে না। কারণ সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে রিসিভ করার জন্য পার্টিকুলার রিসেপ্টর বা গ্রাহক রয়েছে, সেটা শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের কোষে রয়েছে, সেটা কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোষে নেই। তাই হরমোন হচ্ছে রিসেপ্টর, প্রত্যেকটা হরমোনের জন্য একটা স্পেসিফিক রিসেপ্টর রয়েছে। Hormone receptors present on the cell membrane of the target cells are called membrane bound receptors, and receptors present inside the target cell are called intracellular receptor, mostly nuclear receptor. তার রিসেপ্টর দু রকমের হতে পারে। একটা হচ্ছে এই যে আমাদের কোষ পর্দা বা সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনের উপরে যে সমস্ত গ্রাহকগুলো রয়েছে, এটা হচ্ছে সেল সারফেস রিসেপ্টর। আর একটা রিসেপ্টর রয়েছে যেটা সেল মেমব্রেনের উপরে থাকে না, সেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, মানে সাইটোপ্লাজমের মধ্যে, স্পেশালি তোমার নিউক্লিয়াসের মধ্যে যে গ্রাহকটা থাকে তাকে আমরা বলছি নিউক্লিয়ার রিসেপ্টর বা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে এর বাইরের দিকে যে সেল সারফেস রিসেপ্টর এবং ইন্ট্রাসেলুলার রিসেপ্টর কেন তৈরি হয়েছে? একরকম রিসেপ্টর থাকলে তো হতো। মনে রাখবে, আমাদের যে লিপিড লেয়ার রয়েছে, সেই লিপিড লেয়ারটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা তৈরি। অর্থাৎ আমাদের সেল মেমব্রেন যেটা রয়েছে, সেল মেমব্রেন সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে ফসফোলিপিড দ্বারা তৈরি, ফসফোলিপিড। তাহলে এই সেল মেমব্রেন যে সমস্ত লিপিড সলিউবল মলিকিউল রয়েছে, লিপিড সলিউবল মলিকিউল রয়েছে, তারা সহজে তোমার এই সেল মেমব্রেন ভেদ করে ভিতর দিকে চলে যেতে পারে। যেহেতু সেল মেমব্রেন হচ্ছে তোমার ফসফোলিপিড বাইলেয়ার লিপিড তার বাইলেয়ার তৈরি, লিপিড সলিউবল মলিকিউলগুলো খুব সহজেই তোমার মেমব্রেন ভেদ করে চলে যেতে পারে। কিন্তু যে সমস্ত লিপিড ইনসলিউবল আর হাইড্রোফিলিক মলিকিউল যারা রয়েছে, তারা কি করবে? সরাসরি লিপিড মেমব্রেনের ভিতরে ঢুকে যেতে পারবে না। তাদের জন্য কি নির্দিষ্ট গ্রাহক রিসেপ্টর তোমার সেল সারফেসের মধ্যে থাকবে। ক্লিয়ার? Binding of hormones to this receptor leads to the formation of a hormone receptor complex. তাহলে ধরুন এটা একটা হরমোন, এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরণ হয়েছে, এ কোথায় কাজ করবে? ধরো না তোমার সার্টোলি সেলের উপরে কাজ করবে, টেস্টিসে শুক্রাশয়। তাহলে শুক্রাশয়ের যে কোষগুলো রয়েছে, সেই কোষের উপর পার্টিকুলার রিসেপ্টর যেটা শুধু এফএসএইচকে রিসিভ করবে, অন্য হরমোনকে রিসিভ করবে না। আর অন্য গ্ল্যান্ডের মধ্যে কিন্তু এফএসএইচ রিসেপ্টর নেই, শুধুমাত্র টেস্টিসের মধ্যে আছে বা ফিমেল বডিতে ওভারির মধ্যে রয়েছে। তাহলে এই যে গ্রাহক বা রিসেপ্টর, এটা ওই যে গ্রাহক বলছি আমরা, এই গ্রাহকের কাজটা কি হলো? হরমোনটা যখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ব্লাডের মাধ্যমে আসলো, তখন সেটা আসার পরে এই পার্টিকুলার গ্রাহকের সঙ্গে সঙ্গে যুক্ত হলো। যুক্ত হওয়ার ফলে রিসেপ্টর এবং হরমোন পরস্পর যুক্ত হওয়ার ফলে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। Each receptor is specific to one hormone only and hence receptor specific. তাহলে এই গ্রাহকগুলো কিন্তু হাইলি স্পেসিফিক, কারণ এফএসএইচ হরমোনটা কিন্তু কোনো অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা থাইমোসিন গ্ল্যান্ড বা থাইমাস গ্ল্যান্ড কোথাও কিন্তু কাজ করলো না। সে কাজ করলো কোথায়? শুধুমাত্র
টেস্টিসে যেখানে ওটাকে বাধার জন্য স্পেসিফিক রিসেপ্টর রয়েছে, তাই প্রত্যেকটা হরমোনের জন্য রিসেপ্টর আলাদা রয়েছে। হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন লিডস টু সার্টেন বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন দ্য টার্গেট টিস্যু। তাহলে যে সমস্ত রিসেপ্টর বা গ্রাহকগুলো সেল সারফেসে অবস্থান করে, যারা তোমার হরমোনকে রিসিভ করে, তারা কি করে সেলের মধ্যে একটা স্পেসিফিক তোমার কমপ্লেক্স করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে এবং বায়োকেমিক্যাল চেঞ্জেস আসে। যেমন ধরুন এখানে হরমোন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো, তারপর হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো, এবার সেলের মধ্যে যখন সেই ইনফ্লুয়েন্সটা সেলের মধ্যে আসলো, তখন ওরা কি করলো, সেকেন্ড মেসেঞ্জার মানে কি, যে এই হরমোনের বার্তাটাকে বহন করে কোথায় নিয়ে যাবে, নির্দিষ্ট অঙ্গে বা নির্দিষ্ট নিউক্লিয়াসের মধ্যে নিয়ে যাবে। তাহলে কি করে এটা জেনারেট করলো সেকেন্ড মেসেঞ্জার, সাইক্লিক এএমপি আর ক্যালসিয়াম তৈরি করলো। এটা তখন আবার কি করলো, বায়োকেমিক্যাল রেসপন্স দেখালো, ফিজিওলজিক্যাল ওভারিয়ান গ্রোথ দেখালো। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ নির্দিষ্ট কাজ করতে সাহায্য করছে কে, এই রিসেপ্টরগুলো। টার্গেট টিস্যু মেটাবলিজম অ্যান্ড হেন্স ফিজিওলজিক্যাল ফাংশন আর রেগুলেটেড বাই হরমোনস। তাহলে বিভিন্ন ধরনের কোষের মধ্যে ফিজিওলজিক্যাল ফাংশনগুলো কিন্তু হরমোন কাজ করছে না, হরমোন রিসেপ্টরকে উদ্দীপ্ত করছে, রিসেপ্টর বায়োকেমিক্যাল চেঞ্জেস কোষের মধ্যে ঘটাচ্ছে। On the basis of their chemical nature, hormones can be divided into groups. যেমন পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন হরমোন। যেমন এক্সাম্পল হলো কি ইনসুলিন, পেপটাইড হরমোন একটা ইনসুলিন, পলিপেপটাইড হরমোন গ্লুকাগন, পিউটাইড হরমোন হাইপোথ্যালামাস হরমোন। এই হরমোনগুলো কি রয়েছে, বেশিরভাগ তোমার হচ্ছে লিপিড মেমব্রেন দিয়ে ভেদ করে যেতে পারে না, তাই এদের রিসেপ্টরগুলো মেমব্রেন রয়েছে, এদেরকে সারফেস রিসেপ্টর বলেন। স্টেরয়েডস, কর্টিসল, টেস্টোস্টেরন, স্ট্রাটিওল, প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হচ্ছে লিপিড সলিউবল হরমোন, তো এটা ডাইরেক্ট তোমার ভিতরের দিকে প্রবেশ করবে। আয়োডোথাইরোনিন, থাইরয়েড হরমোন, এটা থাইরয়েড হরমোনের জন্য তোমার এক্সট্রা রিসেপ্টর লাগবে। অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ এপিনেফ্রিন, এর জন্য সেল সারফেস রিসেপ্টর দরকার হবে। তাহলে এখানে দুটো হলো, একটা হচ্ছে কি যে রিসেপ্টরটা আমার হরমোনের মেন উদ্দেশ্য কি, একটা কোষের মধ্যে ফিজিওলজিক্যাল বা বায়োকেমিক্যাল রেসপন্স তৈরি করবে, যেখানে তোর ফিজিওলজিক্যাল গ্রোথ বা ফিজিওলজিক্যাল এফেক্ট দেখাবে। তো যেগুলো সারফেস রিসেপ্টর রয়েছে, তারা প্রথমে মেসেজটাকে বা হরমোনটাকে রিসিভ করলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করলো, তারপর ওরা সেকেন্ড মেসেঞ্জার ফরমেশন করলো, যেমন সাইক্লিক এমপি, ক্যালসিয়াম। এই সেকেন্ড মেসেঞ্জারগুলো তখন বডির ফিজিওলজিক্যাল ফাংশনকে অ্যাক্টিভেট করলো। আর যারা তোমার হচ্ছে কি ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, অর্থাৎ গ্রাহকটা কোথায় রয়েছে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে, বিশেষ করে নিউক্লিয়ার রিসেপ্টর, নিউক্লিয়াসে ওরা কি করবে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করবে। তারপর এই ডিএনএর মধ্যে তোমার ডিএনএ এমআরএনএ তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, ফিজিওলজিক্যাল। জেনোম কাকে বলা হয়, যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমের টোটাল নাম্বার অফ জিন থাকে, তাকে আমরা জেনোম বলি। এবার দেখে আমরা কিভাবে তোমার হরমোনগুলো কাজ করছে, সেকেন্ড মেসেঞ্জার তৈরি করছে, সেটা পুরোপুরি দেখানোর চেষ্টা করব। হরমোনস হুইচ ইন্টারাক্ট উইথ দ্য মেমব্রেন বাউন্ডেড রিসেপ্টর নর্মালি ডু নট এন্টার দ্য টার্গেট সেল। তাহলে হরমোনটা এখানে যখন আসলো, এটা ধরনের হরমোন, এটা হরমোন, তো হরমোনটা যখন এই রিসেপ্টরের মধ্যে আসলো, তো রিসেপ্টরের মধ্যে কিন্তু হরমোন, তাহলে কোষের মধ্যে কিন্তু হরমোন প্রবেশ করলো না, হরমোনের যে সিগন্যাল, সেই সিগন্যালটা প্রবেশ করলো কার মাধ্যমে, সেল সারফেস রিসেপ্টর, যেমন জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর, এটা হচ্ছে এক ধরনের তোমার সারফেস রিসেপ্টর। এর তিনটে ইউনিট থাকে, আলফা, বিটা অ্যান্ড গামা। যখন আলফা ইউনিটের সঙ্গে স্টিমুলেটরি কোনো সাবস্টেন্স যুক্ত হচ্ছে, অর্থাৎ যেমন হরমোন স্টিমুলেটরি সাবস্টেন্স যুক্ত হলো, তখন এটা কি করলো, অ্যাক্টিভেট করছে অন্য একটা সারফেস রিসেপ্টর, তার নাম হচ্ছে অ্যাডিনাইল সাইক্লেজ। অ্যাডিনাইল সাইক্লেজ কি করলো, এটিপিকে সাইক্লিক এএমপিতে কনভার্ট করলো। সাইক্লিক এএমপি কি হলো, সেকেন্ড মেসেঞ্জার। এবার সেকেন্ড মেসেঞ্জার কি করলো, কোষের মধ্যে যে ইনঅ্যাক্টিভেট প্রোটিন কাইনেজ এনজাইম ছিল, সেটা অ্যাক্টিভেট করে অ্যাক্টিভ প্রোটিন কাইনেজে কনভার্ট করলো। এই অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ তখন আলাদা সেলুলার রেসপন্স গুলো, সেলের গ্রোথ, সেলের ডিফারেন্সিয়েশন ইত্যাদি তোমার কাজগুলো নিয়ন্ত্রণ করবে। দেখো, বাট জেনারেট সেকেন্ড মেসেঞ্জার, তাহলে সেখানে সাইক্লিক এএমপি। কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন সাইক্লিক এএমপি, IP3, ক্যালসিয়াম আয়ন, which in turn regulate cellular metabolism.
এবং আলটিমেটলি কি করলো, এই সেকেন্ড মেসেঞ্জারটা কোন একটা ইনঅ্যাক্টিভ এনজাইমকে ও সক্রিয় এনজাইম কনভার্ট করলো এবং সেলুলার রেসপন্স দেখালো। হরমোনস হুইচ ইন্টারাক্ট উইথ intracellular receptor, steroid hormone iodothyronine mostly regulate gene expression or chromosome function by the interaction of hormone receptor complex. তাহলে আর যেগুলো তোমার ইন্ট্রাসেলুলার, যেগুলো তোমার ডাইরেক্ট সরাসরি কোষের মধ্যে প্রবেশ করছে, তারা কি করছে, ডাইরেক্ট ডিএনএ এর উপর কাজ করে সেখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে সেটার এফেক্ট দেখাচ্ছে। Cumulative biochemical action result in physiological and development effect. তাহলে এই যে বায়োকেমিক্যাল অ্যাকশন দেখতে পেলে এখানে, তাতে কি হলো, যেটা আমাদের ফিজিওলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টকে কন্ট্রোল করলো। তাহলে কি হলো, প্রথমে হরমোন আসলো সেলফোসার রিসেপ্টরে, যেমন জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলো। এই তিনটে এখানে 7টা ট্রান্সমেমব্রেন ডোমেন রয়েছে, 1 2 3 4 5 6 7 7 ট্রান্সমেমব্রেন ডোমেন। এবং এখান থেকে তোমাকে 3টে সাবইউনিটের মধ্যে শুধুমাত্র আলফা সাবইউনিটের সাথে অ্যাক্টিভেট হলো। আলফা সাবইউনিট হলো অন্য একটা সাবইউনিট অ্যাডেনাইল সাইক্লিককে অ্যাক্টিভেট করার পরে সেখান থেকে তোমার এটিপি থেকে হ্যাগলিয়াম কনভার্ট হলো, সাইক্লিক তখন প্রোটিন কাইনেজ একে প্রোটিন কাইনেজ বিতে কনভার্ট করে দেবে, অ্যাক্টিভ ফর্ম করলো, তারপর কাজ করছে হলো। এবার দেখো আরেকটা এখানে দেওয়া হয়েছে তোমার, প্রথমে মেসেঞ্জার আসলো, রিসেপ্টর, ধরো একটা কোষ পর্দা, আমাদের কোষ পর্দা রিসেপ্টর হচ্ছে এটা গ্রাহক। কোন একটা মেসেঞ্জার আসলো, সে হরমোনই হোক বা আদার কিছু হোক, হলো। আসার পরে এটা সাইটোসল এটা হচ্ছে কি আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক সিঙ্গেল পর্দা, সিঙ্গেল মেমব্রেন দ্বারা ঘিরে থাকে, এক এক পর্দা দ্বারা আবৃত। এবার এই যে রিসেপ্টর গ্রাহক, তার 3টে উইংস, আলফা, বিটা এন্ড গামা। এবং এটা হচ্ছে জিপিসিআর, জি প্রোটিন কাপল রিসেপ্টর। এর কি করলো, জিডিপি আলফা যখন যুক্ত থাকছে তখন সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থা। তো যখনই আমার এখানে মেসেঞ্জার আসলো, জিডিপিটা বেড়ে গেল, একটা নতুন জিডিপি এর সঙ্গে যুক্ত হলো। যখন জিডিপি যুক্ত হবে তখন সেটা অ্যাক্টিভ ফর্মে চলে আসবে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। এরপরে কি করবো, ওরা PIP2 ফসফোরেসেটাল পাইরুভেট, PIP2 এটা IP3 তে কনভার্ট হয়, IP3 ইনোসিটাল ট্রাইফসফেট। এই IP3 তখন কি করলো, তোমার কোষের মধ্যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে তার কোষ পর্দার উপর কাজ করে তার খাজানা থেকে তোমার ক্যালসিয়াম আয়নকে রিলিজ করলো, ক্যালসিয়াম মেসেঞ্জারকে রিলিজ করালো। ক্যালসিয়াম তখন কালমোডুলিন বলে একটা প্রোটিন ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হলো, তারপর তৈরি হলো ক্যালসিয়াম কালমোডুলিন কমপ্লেক্স। এই ক্যালসিয়াম কার্বন কমপ্লেক্স হলো প্রোটিন কাইনেজকে সক্রিয় করে দিল, এবং প্রোটিন কাইনেজ সক্রিয় করার ফলে সেখানে ফসফোরাইলেজ প্রোটিনের ফসফোরাইলেশন ঘটলো, রেসপন্স ইন সেল কন্ট্রাকশন মেটাবলিক ট্রান্সপোর্ট হলো। আবার তোমার কি হচ্ছে, রেসপন্স ইন সেল কন্ট্রাকশন সিক্রেশন হলো, হলো। এরপর ক্যালসিয়াম আয়নটা কি করবে, তখন তোমার সেলের রেসপন্স দিবে। আবার আরেকটা হতে পারে, এই যে তোমার IP3 তৈরি হলো, এই IP3টা কি ড্যাগ ডায়াসাইল গ্লিসারের মাধ্যমে প্রোটিন কাইনেজ সি উৎপন্ন হলো, প্রোটিন কাইনেজ সি এটিপি প্রোটিনকে এডিপি প্রোটিন পিতে কনভার্ট করলো, রেসপন্স ইন দ্য সেল দেখালো। অর্থাৎ আমাদের যে হরমোনগুলো রয়েছে, মানে কোষ পর্দাটা আমাদের অর্ধবেদ্য, সব জিনিস কিন্তু প্রবেশ করতে পারে না। তাই যে সমস্ত জিনিস প্রবেশ করতে পারে না তার জন্য রয়েছে সেল সারফেস রিসেপ্টর। আর যেগুলো লিপিড সলিউবল মলিকিউল, তারা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি কোষ পর্দা ভেদ করে অনায়াসে ভিতরের দিকে ঢুকতে পারে, ওকে, এবং ডিএনএর উপর গিয়ে কাজ করে। তারা বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেস চেঞ্জ করে এবং সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি করে। সেই সেকেন্ডারি মেসেঞ্জার করে বিভিন্ন ইনঅ্যাক্টিভ এনজাইমগুলোকে অ্যাক্টিভ করে আমাদের বডির কার্যকারিতা বাড়িয়ে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।